আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কণা তরঙ্গ দ্বৈততা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব এই কণা তরঙ্গ দ্বৈততা এই জিনিসটা আসলে কি। তো এটাকে যদি আমরা পড়ি, কণা তরঙ্গ দ্বৈততা হলো কোয়ান্টাম মেকানিক্সের একটি মূলনীতি, যেখানে বলা হয় যে ক্ষুদ্রতম কণা যেমন ইলেকট্রন, প্রোটন বা ফোটন নির্দিষ্ট পরিস্থিতিতে কণার মতো এবং অন্য পরিস্থিতিতে তরঙ্গের মতো আচরণ করে। অর্থাৎ খুবই ক্ষুদ্রতম যে সকল কণা আছে যেমন ইলেকট্রন, প্রোটন এবং ফোটন, এরা একই সাথে কণা আবার একই সাথে তরঙ্গ। মানে এরা কণা নাকি তরঙ্গ এটা তুমি বুঝতে পারবে না, কারণ এরা দুইটাই। মানে এক সময় তুমি দেখবা এটা আসলে একটা কণা, আবার আরেক সময় দেখবা এটা একটা তরঙ্গ। আজকের ভিডিওর টপিক এটাই যে এই ক্ষুদ্র যে সকল কণা আছে তারা আসলে কণা নাকি তরঙ্গ। তো আমরা এখন ভিডিওর বাকি অংশে যাই। চলো। এখানে বলে রাখাই ভালো যে আলোর কণাকে ফোটন বলা হয়। এখন আমরা দেখব আলো তরঙ্গের মতো ও কণার মতো উভয়ভাবে আচরণ করে। তো শিক্ষার্থীরা, এখন আমরা তরঙ্গের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তরঙ্গের একটি গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ব্যতিচার। এটা তরঙ্গের ধর্ম, যেখানে একটি তরঙ্গ অন্য আরেকটি তরঙ্গের সাথে যুক্ত হয়ে আরো বড় বিস্তারের একটি তরঙ্গ তৈরি করে, কিংবা একটি তরঙ্গ অন্য তরঙ্গের সঙ্গে বিপরীতভাবে মিলিত হয়ে সম্মিলিত বিস্তার কমিয়ে দেয়। এই যেটা যে একটি তরঙ্গ আরেকটি তরঙ্গের সাথে মিলিত হয়ে সেই তরঙ্গর বিস্তারকে বাড়িয়ে দেয়, অথবা একটি তরঙ্গ অন্য তরঙ্গের সাথে বিপরীতভাবে মিলিত হয়ে সম্মিলিত বিস্তার কমিয়ে দেয়। এই যে ঘটনাটি হচ্ছে ব্যতিচার। আমরা এই জিনিসটিকে একটু বৃহৎভাবে দেখব। তো আমরা প্রথমে তরঙ্গের কিছু ব্যাপার নিয়ে জেনে নেই যে এটা আসলে একটা তরঙ্গ, এবং এটা হচ্ছে এই যে এই বিন্দুটা হচ্ছে তরঙ্গের সূচনা বিন্দু, এবং এই যে রেখাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সাম্যাবস্থা। এখন দেখো, সাম্যাবস্থা থেকে কোন একটি তরঙ্গে সর্বাধিক যে দূরত্বে থাকে সেটা আসলে বিস্তার। সাম্যাবস্থা থেকে একটা তরঙ্গ সর্বাধিক যে দূরত্বে থাকে সেটা আসলে বিস্তার। এটা হচ্ছে এর বিস্তার, বা এখান থেকে এইটুকু এর বিস্তার, অথবা তুমি এখান থেকে কল্পনা করলে এই পর্যন্ত এর বিস্তার। আর দেখো, তরঙ্গ আসলে এক একটা ইউনিট রিপিট হয়। দেখো, এইখান থেকে যদি শুরু করো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসার পর দেখো এই যে যেটুকু অংশ, এই অংশটাই আবার দেখো রিপিট হয়েছে। এখন যেই অংশটুকু রিপিট হয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই অংশটাই তো বারবার রিপিট হবে। এই অংশটুকুকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই অংশটুকুর দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অথবা তুমি এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, অথবা এখান থেকে শুরু করে এটাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। তুমি যদি ধরো যে তরঙ্গটা এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, তো এখান থেকে শুরু হওয়ার পর এই পর্যন্ত গেছে, এবং আবার দেখো সেম একটা জিনিস রিপিট হচ্ছে। এখন এখানে তো শেষ না, তরঙ্গ তো সামনে আরো আছে। অর্থাৎ তুমি এখান থেকে এই পর্যন্ত দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, এখান থেকে এই পর্যন্ত দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, অথবা এখান থেকে এই পর্যন্ত দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ব্যতিচারে আসলে কি ঘটে। ধরো এটা একটা তরঙ্গ এবং এটা আর একটা তরঙ্গ। এই তরঙ্গটার বিস্তার 10। বিস্তার মানে কি সেটা তো তোমরা জানো। এখান থেকে এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 10। অর্থাৎ এই তরঙ্গের এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 10। এটা 10 বিস্তারের তরঙ্গ, এবং এটা 10 তরঙ্গের আরেকটা তরঙ্গ। এখন এই দুটো তরঙ্গকে যদি যোগ করা হয় বা একসাথে করা হয়, এই একসাথে করানোকে বলা হয় উপরিপাতন। উপরিপাতন মানে একটার উপরে আরেকটাকে দেওয়া। যদি দেওয়া হয় তাহলে আমরা আরেকটি নতুন তরঙ্গ পাবো, সেই তরঙ্গের বিস্তার হবে 10। দেখো, সেই তরঙ্গের বিস্তার হবে 20। দেখো, 10 বিস্তারের তরঙ্গ ছিল এতটুক, বাট 20 বিস্তারের তরঙ্গ কিন্তু এর থেকে আরো বড় হবে। ঠিক একইভাবে একটি তরঙ্গের বিস্তার হচ্ছে 10, আরেকটি তরঙ্গের বিস্তার হচ্ছে 10, এবং এই দুটি তরঙ্গকে যদি যোগ করা হয় তাহলে তাদের বিস্তার 0 হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? একটা জিনিস দেখো, এখানে এই তরঙ্গটা এইদিকে গেছে, এখানে এই তরঙ্গটা এদিকে গেছে। এই দুটি তরঙ্গকে বলা হয় সমদশার তরঙ্গ। বাট এখানে দেখো তরঙ্গটা এদিকে গেছে, বাট এইখানে কিন্তু তরঙ্গটা এইদিকে গিয়েছে। এই দুটি তরঙ্গ কিন্তু বিপরীত দশার তরঙ্গ। অর্থাৎ সমদশার তরঙ্গে যদি উপরিপাতন হয় তাহলে বিস্তার যোগ হয়ে নতুন তরঙ্গ পাওয়া যায়। কিন্তু যদি বিপরীত দশার তরঙ্গ যোগ হয় তাহলে বিস্তারের বিয়োগফল যা হয় সেই বিস্তারের তরঙ্গ পাওয়া যায়। এই দুটা তরঙ্গের যদি বিস্তার হয়, এই দুটা তরঙ্গের যদি উপরিপাতন হয় তাহলে যে বিস্তারের তরঙ্গ পাওয়া যাবে সেটির বিস্তার 0 হবে। এখন যদি এমন হতো যে এই তরঙ্গের বিস্তার 10 এবং এই তরঙ্গের বিস্তার 5, তাহলে এখানে একটা তরঙ্গ পাওয়া যেত, সেই তরঙ্গটা এটার মতো হতো এবং তার বিস্তার হতো 5। আবার যদি এটার বিস্তার 5 হতো আর এই তরঙ্গের বিস্তার যদি 10 হতো, তাহলে এখানে একটা তরঙ্গ পাওয়া যেত, সেই তরঙ্গের বিস্তার হতো 5 এবং সেই তরঙ্গটা এটার মতো হতো। তো আশা করি শিক্ষার্থীরা এই গঠনমূলক
ব্যতিসার এবং ধ্বংসাত্মক ব্যতিসার বুঝতে পেরেছো। গঠনমূলক যেখানে যোগ হবে, ধ্বংসাত্মক যেখানে বিয়োগ হবে। গঠনমূলক ব্যতিসার তখন হয় যখন সমদশার তরঙ্গ মিলিত হয়, ধ্বংসাত্মক ব্যতিসার তখন হয় যখন বিপরীত দশার তরঙ্গ মিলিত হয়। তো শিক্ষার্থীরা এরপর যাই, আলো যে তরঙ্গ সেটার কি প্রমাণ। এখন ইয়ং এর দিশির পরীক্ষা প্রমাণ করলো যে আলো ব্যতিসার ধর্ম প্রদর্শন করে। এখানে আমরা যে ব্যতিসারের ধর্ম দেখলাম, সেই ব্যতিসার যে আলো প্রদর্শন করে এটা ইয়ং নামের একজন বিজ্ঞানী প্রমাণ করেছিল। আর যদি কেউ এটা প্রমাণ করতে পারে যে আলো ব্যতিসার ধর্ম প্রদর্শন করে, তাহলে আমরা ধরে নেব যে আলো একটি তরঙ্গ, অর্থাৎ আলো যে তরঙ্গ সেটা প্রমাণিত। এখন আলো যে কণা সেটার প্রমাণ। শিক্ষার্থীরা এখানে একটি ধাতু রয়েছে, আর এটা তো অবশ্যই ধাতুর পৃষ্ঠ বা ধাতব তল। এখানে যদি আলোকে ফেলা হয় তাহলে দেখা গেছে যে এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। তুমি কি অবজার্ভ করছো যে এই ধাতব তলে যদি আলো ফেলা হয় তাহলে এখান থেকে ইলেকট্রন ছিটকে যায় বা এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। আর তোমাদেরকে আমি প্রথমে বলেছি যে আলোর কণাকে বলা হয় ফোটন। যেহেতু ফোটনের সাথে ধাক্কা খেয়ে ইলেকট্রন এখান থেকে বের হচ্ছে, সেজন্য এই ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন। ঠিক আছে, এখন শিক্ষার্থীরা এই জিনিসটা কিভাবে প্রমাণ করে যে আলো একটি কণা সেটা তোমাদেরকে বলবো। অ্যাকচুয়ালি যদি এখানে তরঙ্গ এসে পড়তো, এই যে ধাতুর তলে কিন্তু ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন কিন্তু কণার মতো। তরঙ্গ এসে পড়লে কিন্তু কণা কোনোদিনও নির্গত হবে না। এই আলো তখনই এই ধাতব তলে আঘাত করে ইলেকট্রনকে বের করতে পারবে যখন আলো অ্যাকচুয়ালি কণা রূপে আচরণ করবে। দেখো, এটা যদি আলোর কণা ফোটন হয়, এটা যদি ইলেকট্রন হয়, এই ফোটন বা আলোর কণা যদি ইলেকট্রনকে আঘাত করে তাহলে ইলেকট্রন সরতে পারে। কিন্তু এই ধরনের একটা তরঙ্গ যদি এসে পড়ে ধাতব তলে, এখান থেকে ইলেকট্রন বের হওয়ার তো কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ যেহেতু এখান থেকে ইলেকট্রন ধাক্কা খেয়ে বেরোইছে, তাইলে আলো অবশ্যই কণা। তো এই যে জিনিসটিকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়। কারণ হচ্ছে এই আলোর কণা হচ্ছে ফোটন, যেহেতু ফোটনের ধাক্কাকে ইলেকট্রন বেরোচ্ছে সেহেতু একে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়। শিক্ষার্থীরা, তো আমরা প্রমাণ করলাম যে আলো তরঙ্গের মতো ও কণার মতো উভয়ভাবে আচরণ করে, অর্থাৎ আলো কণা তরঙ্গ দ্বৈততা প্রদর্শন করে। এখন আমরা যেগুলো পড়বো সেগুলো আসলে তোমাদের বইতে আছে, এগুলো না পড়লে হতো। এরপর আমার মনে হয়েছে যে তোমাদের একবার পড়ে রিডিং পড়ে বুঝিয়ে দিই যে। আর আবার অন্যদিকে তোমরা নিশ্চয়ই এটিও জানো যে ইলেকট্রন হচ্ছে কণা, এর ভর আছে, এর ভরবেগ আছে, এটি অন্য কণাকে আঘাত করে সরিয়ে দিতে পারে। মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানীরা একসময় সবিশেষ আবিষ্কার করলেন যে কখনো কখনো ইলেকট্রন এমন আচরণ করে যে এটি কণা নয়, যেন এটি একটি তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য আছে, বিস্তার আছে। শুধু তাই নয়, ইলেকট্রন ঠিক তরঙ্গের মতো ব্যতিসার পর্যন্ত প্রদর্শন করতে পারে। ইলেকট্রন এতই নিশ্চিতভাবে তরঙ্গের মতো আচরণ করে যে ইলেকট্রনের এই বৈশিষ্ট্য কাজে লেগে রীতিমতো ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। তো আমরা প্রথমে দেখেছি আলো কণা এবং তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করে। আলো যে তরঙ্গ এটা প্রথম আবিষ্কার হয়েছিল, আর ইলেকট্রন যে কণা এটা প্রথম আবিষ্কার হয়েছিল। এখন ইলেকট্রন কণা প্রথম আবিষ্কার হয়েছিল, এরপর এটা আবিষ্কার করা গেল ইলেকট্রন তরঙ্গের মতো আচরণও করে। এবং আলোর ক্ষেত্রে প্রথমে যেহেতু তরঙ্গ আবিষ্কার হয়েছিল, পরে দেখা গেল যে আলো কণার মতো আচরণ প্রদর্শন করে। এখন এই আলো যেরকম দুই ধর্ম প্রদর্শন করে, ইলেকট্রন ঠিক সেই সেম দুই ধর্মই প্রদর্শন করে। এখন দেখো, তাহলে প্রশ্ন হচ্ছে আলো কি আসলে তরঙ্গ নাকি কণা? আবার একই সঙ্গে ইলেকট্রনের জন্য একই প্রশ্ন যে ইলেকট্রন কি আসলে কণা নাকি তরঙ্গ? শিক্ষার্থীরা, ইলেকট্রন আলো দুইটাই, এরা তরঙ্গ সাথে কণাও। এখন তোমাদের বইতে কি উত্তর লিখছে সেটা আমরা দেখি। উত্তরটা শুনলে তোমরা হচকচিয়ে যেতে পারো, কারণ উত্তরটা হচ্ছে দুটোই। অর্থাৎ আলো তরঙ্গ এবং কণা দুই রকমের বৈশিষ্ট্যই বহন করে, আবার ইলেকট্রনও কণা এবং তরঙ্গ দুই রকমের বৈশিষ্ট্যই বহন করে। আলোর বেলায় বিজ্ঞানীরা প্রথমে তার তরঙ্গ বৈশিষ্ট্যের কথা জেনেছেন, আর ইলেকট্রনের বেলায় প্রথমে জেনেছেন তার কণা ধর্মের বৈশিষ্ট্যের কথা। এতটুকু পার্থক্য, একবারে ক্লিয়ার। এই দ্বৈত বৈশিষ্ট্যের বিষয়টি তোমাদের প্রথমে খুব বিচিত্র মনে হতেই পারে, কিন্তু জেনে রাখো সত্যি এটা সম্ভব। পদার্থবিজ্ঞানীরা এই বিষয়টিকে বলেন কণা তরঙ্গ দ্বৈততা। শিক্ষার্থীরা, তোমরা হয়তো এই জিনিসটা খুব ছোট কণার ক্ষেত্রে শুনছো যে ছোট কণা তরঙ্গ এবং কণা দুই ধর্মের বৈশিষ্ট্যই প্রদর্শন করে। অ্যাকচুয়ালি আমি এটা বললাম, আমরা যে মানুষ, আমরাও কণা ধর্ম প্রদর্শন করি, তরঙ্গ ধর্ম প্রদর্শন করি। তাহলে তোমরা হয়তো জিজ্ঞেস করবা যে আমরা যদি তরঙ্গ ধর্ম প্রদর্শন করি তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি আমাদেরও তরঙ্গ দৈর্ঘ্য আছে। তোমরা এরপরে তোমাদের যে ডি ব্রগলির যে সূত্র আছে ওইখান থেকে তোমরা আসলে আমাদের নিজেদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।